ব্যায়াম করেছেন, তার পরের দিন বা দুদিন পরে দেখলেন যে ঘুম থেকে উঠতে গিয়ে পেশিতে টান, হাতে পায়ে অসহ্য ব্যথা, সিঁড়ি ভাঙার সময় বা কোনো অ্যাক্টিভিটি বা কাজ করার সময় মনে হচ্ছে যেন মাসল ছিঁড়ে যাবে। তাহলে কি আপনার মনে হয় ভুল ব্যায়াম করেছেন বা পেশির ইনজুরি হয়েছে? কিন্তু সত্যি কথা হলো অনেকদিন পরে ব্যায়াম করলে এটা খুবই সাধারণ একটা জিনিস। এর আরেকটা নাম হলো ডিলেড অনসেট মাসল সোরনেস বা ডমস। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই ডমস কি, কেন হয়, কখন বিপজ্জনক মানে কখন বোঝা যায় যে বিপদ হতে পারে, আর আরাম করার কয়েকটা উপায়, আর রিকভারি করার পদ্ধতির সাথে সাথে জানাবো যে ইনজুরির সাথে মানে মাসল ইনজুরির সাথে আর ডমসের কি পার্থক্য, মানে কখন বিপদ আর নর্মাল দুটোর মধ্যে পার্থক্য করবেন। তাই পুরো ভিডিওটা আজকে দেখতে ভুলবেন না, কারণ আপনাদের মধ্যে অনেকেই জিমে যান, ব্যথা হয় গা হাত পা। তো আজকের এই ভিডিওটা দেখলে উপায় জানতে পারবেন, কারণ জানতে পারবেন। সাথে থাকুন। ডমস বা ডিলেড অনসেট মাসল সোরনেস, এটা জেনারেলি ব্যায়াম করার 8 থেকে 24 ঘন্টা পর থেকে শুরু হয়, আর দুদিনের মধ্যে বা 3 দিনের মধ্যে এটার পিক হয়, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সেরে যায়। এটা কখন ঘটে? যখন ধরুন অনেকদিন পরে ব্যায়াম করছেন, নতুন কোনো ব্যায়াম করছেন, বা ব্যায়ামের ইন্টেন্সিটি মানে মাত্রা হঠাৎ করে অনেকটা বাড়ানো হলো। আর এই ডমস জেনারেলি হয় এসেন্ট্রিক মাসল কন্ট্রাকশন যদি বেশি করা হয়। এবার এসেন্ট্রিক মাসল কন্ট্রাকশনটা নিয়ে আমি জাস্ট কয়েক সেকেন্ডে বলবো। যেমন ধরুন আমরা হাত এইভাবে আছে আমাদের, এইটাকে আমরা ভাঁজ করছি, ঠিক আছে? তাহলে এই যে বাইসেপস যে মাসলটা আছে, এই মাসলটা নর্মাল কনসেন্ট্রিক কন্ট্রাকশন হচ্ছে। এবার ধরুন হাতটা একটা ওয়েট ধরে এইভাবে আস্তে আস্তে উল্টো দিকে করছি। আমাদের হাত কিন্তু যদি বাইসেপস একদম কাজ না করতো উল্টো দিকে যাওয়ার সময়, তাহলে ফট করে পড়ে যেত। সেটা হয় না। দেখা যায় যে আস্তে আস্তে নামে, তার কারণ এই বাইসেপস তার উপর কিছুটা উল্টো দিকের মাসল হলেও কিছুটা শক্তি প্রয়োগ করে টেনে রাখে, না হলে একবারে হাতটা হট করে পড়ে যেত। তো এই টাইপের যে লম্বা হওয়ার সময় যে কন্ট্রাকশন মানে মাসলটা সংকোচন হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু তাতে দৈর্ঘ্য ছোট হচ্ছে না, লম্বা হচ্ছে, উল্টো জিনিস। এই টাইপের কন্ট্রাকশনকে বলা হয় এসেন্ট্রিক কন্ট্রাকশন। আর এই কন্ট্রাকশন ব্যায়ামের সময় বেশি থাকলে তখন ডমস হওয়ার চান্স বেশি থাকে। তা বলে এটা বাদ দেবেন না, শুনুন পুরোটা, তাহলে বুঝবেন যে এসেন্ট্রিক কন্ট্রাকশন থেকে ডমস কেন হয় আর কিভাবে মুক্তি পাবেন। আগেকার দিনে ভাবা হতো এই যে পেশিতে টান বা ডমস বা ডিলেড অনসেট মাসল সোরনেস ব্যায়ামের পরে হয়, এটা ল্যাকটিক অ্যাসিড জমার জন্য হয়। মানে অনেকটা বেশি কাজ করলে বিপাক জনিত একটা পদার্থ ল্যাকটিক অ্যাসিড সেটা জমে এরকম ব্যথা হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যেটা ল্যাকটিক অ্যাসিডের জন্য হয় না, কারণ ল্যাকটিক অ্যাসিডের ব্যথা জেনারেলি একদিনের মধ্যেই শুরু হয়, মানে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়, কয়েক ঘন্টার মধ্যে। তো এটা হয়ই, ডমস জিনিসটা হয়ই 1 দিন 1.5 দিন পরে, সুতরাং এটার জন্য নয়। তো এখন এটা প্রমাণিত। তাহলে এটা কি কারণে হয়, তাহলে ডিটেলসে শুনুন। যেকোনো জায়গায় যখন আমরা ব্যায়াম করি, তখন মাসলে মাইক্রোস্কোপিক ফাইবার ড্যামেজ হয়, মানে ছোট ছোট করে ড্যামেজ হয়। এবার বডি রেসপন্স সেটাকে আবার মাসলটাকে রিপেয়ার যখন করে, তখন স্ট্রঙ্গার মাসল তৈরি হয়, লার্জার মাসল মানে বড় সাইজের মাসল তৈরি হয়, এরকম ব্যাপার। এবার এইখানে একটা প্রদাহজনিত বা ইনফ্ল্যামেটরি রেসপন্স কাজ করে। এবার যদি অনেকদিন পরে ব্যায়াম করেন, তাহলে সেই ইনফ্ল্যামেটরি রেসপন্স এর মাত্রাটা অনেকটা বেশি হতে পারে। তার থেকে সোরনেস আর স্টিফনেস হয়, বা ওখানে যে কোষগুলো কাজ করে নিউট্রোফিল, ম্যাক্রোফাজ, এসব কোষেরও রেসপন্স অনেকটা এক্সাজারেটেড হয়, মানে বেশি দেখা যায় প্রয়োজনের তুলনায়। ১ম অবস্থায় বা অনেকদিন পরে অন্য গ্রুপের মাসলের এক্সারসাইজ করলে। তো সেই কারণে এইখানে স্টিফনেস বা সোরনেস বেশি আসে। অ্যাকচুয়ালি ডমস এর কারণ কি বা এই ব্যথার কারণ কি এখনো গবেষণার অধীনে। একদম সিওর শট মানে ওরকম কোনো কারণ বেরোয়নি যে এই কারণের জন্যই হচ্ছে। তবে হ্যাঁ, যেটা বললাম ল্যাকটিক অ্যাসিডের জন্য হয় না। তো এইসব বৈজ্ঞানিক বা জ্ঞানের কথা না বলে এবার চলুন এবার সমাধানের দিকে যাব। বলে নেব যে কখন এরকম ব্যথা হলে ভাববেন যে বিপদের সংকেত, মানে ডমস নয়, মাসল ইনজুরি। তাহলে শুনুন, যে যে ব্যথা ব্যায়ামের সাথে সাথেই শুরু হয়ে যায় সেটা মাসল ইনজুরির জন্য হতে পারে, বা অনেক সময় শার্প বা তীব্র তীক্ষ্ণ পেন হয়। ডমসের পেন কিন্তু এরকম তীক্ষ্ণ পেন না, টানা একটা ডিফিউজ পেন থাকে, ঠিক আছে? তাছাড়াও ওই ব্যথা এর জন্য যখন মানে একদম এতটাই ব্যথা যে মুভমেন্ট করা অসম্ভব বা ৭ দিনের ওপর হয়ে গেছে তখনও পেশি টান আসে, তাহলে মাসল ইনজুরির লক্ষণ এটা। তারপর অনেক বড় রকমের ফোলা ভাব বা হয়তো পেশির ওপর লাল বা নীলচে ভাব রয়েছে, মানে হাতের চামড়ার উপর।
তার মানে মাসল ইনজুরি বা পেশি ইনজুরি হতে পারে। এটা কিন্তু ডমস নয় তখন। তখন অবশ্যই কিন্তু ডাক্তার দেখাতে হবে। এবার এই পেশির টান বা ডমস বা ডিলেড অনসেট মাসল সোরনেস বা পেশিতে ব্যথা কি করে সারাবো ব্যায়ামের পরে? এবার তাহলে শুনুন, যখন আমরা কোনো গ্রুপের ব্যায়াম করছি হয়তো হাতে টান লেগেছে, তার পরের দিন ব্যায়াম বন্ধ না করে বাকি বডির এক্সারসাইজ করা যায়। কিন্তু এই যে টান লাগার যে জায়গাটা সেইটা কিন্তু বেশ কিছুদিন পরে এক্সারসাইজ শুরু করতে হয়। মানে যতক্ষণ না পুরোটা রিকভারি করছে। পুরো রিকভারির আগে যদি আপনি আবার ব্যায়াম করেন, তাহলে ওখানে আবার ইনফ্ল্যামেটরি রেসপন্স হবে। তখন ওটা বেড়ে যেতে পারে। আর কোথাও, কোথাও লেখা আছে যে ঠান্ডা জলে মানে যদি স্নান করতে পারেন বা ওই জায়গাটা আ ঠান্ডা কম্প্রেস করতে পারেন, কোল্ড কম্প্রেস তাহলে উপকারী। কিন্তু এর কিছু মতবিরোধও আছে। আবার কিছু জায়গায় দেখা গেছে যে গরম শেক বা কম্প্রেস দিলে সেখানেও মাসল রিল্যাক্স হতে পারে। তারপর অনেক সময় ডাক্তারবাবুরা মাসল রিল্যাক্সেন্ট বা পেইন কিলার টাইপের ওষুধ দেন। তাতেও কিছুটা আরাম হয়। পুরোপুরি আরাম ওইভাবে হয় না কিন্তু কিছুটা আরাম হয়। মেইন কথা আপনাকে জল ঠিকমতো খেতে হবে। মানে হাইড্রেশন ঠিকঠাক মতো রাখতে হবে যে নিউট্রিশিয়াস ফুড খেতে হবে। মানে হয়তো প্রোটিন এই টাইপের জিনিস। আর তারপর যেটা মাথায় রাখবেন সেটা হলো সবথেকে ইম্পোর্টেন্ট। যেকোনো ব্যায়াম যখন নতুন শুরু করবেন তার আগে প্রপার সেই জায়গা স্ট্রেচিং করা খুব জরুরি। ধরুন সেই ব্যায়ামটা শুরু করার আগে কিছুক্ষণ স্ট্রেচিং করলেন, আর ব্যায়াম শেষ করার পরেও স্ট্রেচিং করতে হবে। তবে ডমস হওয়ার চান্স কমে যায় অনেকটা। আর তাছাড়াও যখন অনেকদিন পরে ব্যায়াম শুরু করবেন তখন নিজেও অবশ্যই জানেন যে যতটা পারছেন একদিনে ততটা ব্যায়াম না করাই ভালো। অল্প, অল্প করে সেটস কমিয়ে বা রিপিটেশন কমিয়ে জাস্ট ১ম এ বডিকে অ্যাডাপ্ট করতে হবে। ঠিক আছে? যখন একবার ব্যায়ামের সময় অ্যাডাপ্ট হয়ে যায় বডি, তখন কিন্তু চট করে ডমস হয় না। তখন ইনফ্ল্যামেটরি রেসপন্স অনেকটাই কন্ট্রোলড হয়। তা বলে এইটা গুলিয়ে ফেলবেন না যে ডমস বা এরকম ব্যথা হচ্ছে না বলে মাসল গ্রোথ হচ্ছে না। তাহলে জানলেন যে ডমস মাসল গ্রোথের পরিপূরক নয়। আর ডমস এমন কিছুও ক্ষতিকারক নয়। কিন্তু ক্ষতির সাইন গুলো আপনাকে মাথায় রাখতে হবে, যেগুলো আমি কিছুক্ষণ আগে বললাম। আর একবার আমি সামারাইজ করে দিই যে কি করে ডমস প্রিভেন্ট করবেন। যে ওয়ার্কআউটের আগে ওয়ার্ম আপ করবেন মানে স্ট্রেচিং এক্সারসাইজ করবেন আর ওয়ার্কআউটের পরে কুল ডাউন মানে সেটাও এক রকমের স্ট্রেচিং আর হালকা এক্সারসাইজ করবেন। এই দুটো করতে হবে ওয়ার্ম আপ আর কুল ডাউন। আর ধীরে, ধীরে ওয়ার্কআউটের ইনটেনসিটি বাড়াবেন। মানে ১ম দিনেই অনেকদিন পরে গিয়ে প্রচুর ওয়ার্কআউট করে ফেললাম সেটা করবেন না। আর যথেষ্ট ঘুমের দরকার আছে, হাইড্রেশন দরকার আছে। আর রেগুলার কনসিস্টেন্ট ট্রেনিং দরকার আছে। নাহলে হয়তো আজ করলেন ব্যায়াম, আবার অনেকদিন পরে গেলেন সেই পেশির ব্যায়াম করতে। সেই গ্রুপের হয়তো আজ পায়ের ব্যায়াম করলেন, আবার হয়তো ২ সপ্তাহ পরে করলেন। তাহলে ডমস হতে থাকবে কিন্তু। আর ঘুমটা ঠিকমতো দরকার, জলটা ঠিকমতো খাবেন। আর চট করে এবার লাস্টে শেষ করার আগে বলব ডমস ভার্সাস ইনজুরি। তাহলে মানে কখন বুঝবেন ডমস, কখন বুঝবেন যে পেশির মানে প্রকৃত ক্ষতি হয়েছে? ডমসে হয় ব্যথা ৮ থেকে ২৪ ঘন্টা পরে শুরু হয় বা তারপরেও শুরু হতে পারে। আর মাসল ইনজুরি হলে, পেশি ইনজুরি হলে সাথে, সাথে ব্যথা শুরু হয়। আর ডমসের ব্যথা অনেকটা ডাল টাইপের মানে ভোঁতা টাইপের। আর মাসল ইনজুরি ব্যথা মনে হবে চাকু দিয়ে কেউ মারছে, শার্প হয়। আর ডমসে মুভমেন্ট করা পসিবল হালকা, হালকা। আর মাসল ইনজুরিতে স্পেসিফিক মুভমেন্টে খুব ব্যথা হবে। এই দুটো সিম্পটম অনেকটা ওভারল্যাপ করে। আর ডমস জেনারেলি আবার ২-৩ দিনে পিক নেওয়ার পর আবার ধীরে, ধীরে ঠিক হয়ে যায়। মাসল ইনজুরি অত সহজে ঠিক হয় না। সপ্তাহ লাগতে পারে, মাস লাগতে পারে, অনেক সময় বছরও লেগে যায়। আর ডমসের ক্ষেত্রে জেনারেলি কোনো ফোলাভাব দেখা যায় না। কিন্তু মাসল ইনজুরি হলে তার উপর লাল, নীল ডিসকালারেশন, ফোলা ভাব এগুলো দেখা যেতে পারে। তাই এই দুটো এরকম পার্থক্যগুলো যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে কখন ডাক্তারের কাছে যেতে হবে। মানে মাসল ইনজুরি হলে ডাক্তারের কাছে যেতে হবে। ডমসে যে মাইক্রোফাইবার টিয়ার হয় তার জন্য কিচ্ছু করতে হয় না। নরমালি সেরে যায়। শুধু ঘুম, হাইড্রেশন আর স্ট্রেচিং এর যে নিয়মগুলো বললাম সেগুলো মাথায় রাখলেই হবে। তাই এই পেশিতে ব্যথা ব্যায়ামের পরে হঠাৎ করে অনেকদিন পরে ব্যায়াম করলে পেশিতে ব্যথাকে ভয় পাবেন না। আর আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস। আমার এই চ্যানেলটা মেড ইজি ফর ইউ। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করুন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম প্রত্যেক সপ্তাহে ছোট, ছোট আপডেট নিয়ে আসবো যেটা আপনাদের কাজে লাগবে। নমস্কার।